नमस्कार बंधुरा सिरियलर सात कहन चैनले आपनादेर स्वागत जानाई। चले एसेछि भोले बाबा पार करेगा सात कहन निये। एखन देखा जाच्छे जे चैती एसेছে साक्ष्यদের বাড়িতে এসে নিয়ে সবাইকে হাওয়া দিতে শুরু করে দিয়েছে উস্কানি। বলছে সাক্ষ্য ঝিলকে নিজের ওয়াইফ বলছে, গোটা নার্সিংহোমে সবাই বলা বলি করছে এমনি করে তোর ক্যারিয়ারটা খারাপ হয়ে যাবে, ঝিলের মতন মেয়ের যদি ও হাজব্যান্ড হয় সবাই কি বলছে, মানে সাক্ষ্য একটু বেশি ওকে নিয়ে নাটক করছে, এই সব কথা বলে শতরূপাও তখন বলছে না এগুলো ঠিক নয়, ও একটা বস্তির মেয়ে, ও কী করে আমাদের বাড়ির বউ হবে, হ্যাঁ এইটাতে ডাক্তারি ক্যারিয়ারে আসার পড়তে পারে। তারপরে এই সাক্ষ্যর মায়ের ন্যাকামি তো অসহ্য। সাক্ষ্যর মাও মানে কত হৃদয়হীন এরা সেটাই দেখা যাচ্ছে। মানে সাক্ষ্যর মা বলছে ও তো বলেছিল যে ডাক্তার হিসেবে সেবা করছে, তারপরে হয়ে গেলে ও বাড়ি চলে যাবে। নিয়ে বলছে হ্যাঁ তো তোমরা সেটাই ওকে বলো যে ডিভোর্সটা তাড়াতাড়ি করে দিতে আর ঝিলকে বাড়ি চলে যেতে, মানে চৈতি ওদেরকে বলছে। তারপর চৈতি জিজ্ঞেস করছে যে সাক্ষ্য কোথায় গেছে, তো বললে এখনই আসবে। বলছে তাহলে আমি যাচ্ছি, এসে নিয়ে আবার আমাকে যদি দেখে তখন মনে করবে যে আমি তোমাদের কেসে উস্কাচ্ছি। হ্যাঁ তোমরা কিন্তু সাক্ষ্যকে বলো যে ঝিলকে এবার বাড়ি পাঠিয়ে দিতে, ডিভোর্স নিয়ম টিয়ম যে আছে সেগুলো করে নিতে। তখন সাক্ষ্যর ঠাকুমাটা বলছে যে না না তুমি বাড়ি যেও না, সাক্ষ্য কিছু বললে বলবো আমি তোমাকে ডেকেছি। বলছে তুমি এটা বলবে ঠাম্মি? বলছে হ্যাঁ। মানে কত মিথ্যেবাদী মহিলা। এলজি এই সিরিয়ালটাতে মাধবী যে ইনি এত বড় অভিনেত্রী, এনার শাকটাকে অনেক নিচে নামিয়ে দিল। কেন কি এই দুটো সিরিয়াল রোশনাই আর এই সিরিয়ালটা দেখে নিয়ে এনার নেগেটিভিটি দেখে নিয়ে না, মানে এই হিরোইনের উপরে যে শ্রদ্ধাটা ছিল, সম্মানটা ছিল, সেটা আর থাকছে না। পয়সার জন্য এত নিচ কাজ করাবার দরকার ছিল না এত প্রতিষ্ঠিত অভিনেত্রীকে। এটা অন্য কাউকে দিয়ে যে কোনো ভিলেনের রোল করে যারা তাদেরকে দিয়ে এটা করাতে পারতো। মাধবীকে দিয়ে এই রোলটা করানো ঠিক হয়নি, আর আমরা আর নিতেও পারবো না এটা। সে যাই হোক, শতরূপা বলছে কখন ঝিলকে এই বাড়ি থেকে এইখানে আর আনা চলবে না, এবার নার্সিংহোম থেকে ওই দিক দিয়েই নিয়ে যাও। মানে শতরূপা নিজেও তো কোনো বড় লোক ঘরের মেয়ে নয়, হ্যাঁ যদিও বস্তিতে থাকে না কিন্তু কোনো বড় লোক নয়, সেই বলে না নির্ধনির ধন হলে দিনে দেখে তারা, সেই হয়েছে শতরূপা। শতরূপা নিজেও একটা গরিব ঘরেরই মেয়ে, এইখানে এসে পড়েছে, সেই জন্যে অহংকারে আরও বেড়ে গেছে। সে যাই হোক, তারপরে সাক্ষ্য এলো। সাক্ষ্য বললো আমি খেতে এসেছিলাম। চৈতি তুই এইখানে? না হ্যাঁ আমি ডেকেছি। বলছে তুমি ডেকেছো ঠাম্মি? বলছে হ্যাঁ আমার কিছু কথা ছিল চৈতির সঙ্গে সেই জন্যে। বলছে কি কথা? বলছে ওই আমার শরীর স্বাস্থ্যের কথা নিয়ে। বলছে সে কি ঠাম্মি, আমি বাড়িতে ডাক্তার থাকতে তুমি চৈতিকে ডাকলে? বলছে সে ডাকতেই পারি, তুমি তো এখন সবসময় বিজি আছো ওই মেয়েটাকে নিয়ে। তখন সাক্ষ্য বলছে যে হ্যাঁ মেয়েটা খুব অসুস্থ আর খুব মানে উইক আছে, ওর শরীরে রক্ত দেওয়া হয়েছিল, তারপরে অপারেশনটা হয়েছে, এখন ওর শরীরে অনেক রকমের মানে কমপ্লিকেশন দেখা যাচ্ছে। তো বলছে দেখ সাক্ষ্য তোর আরও তো পেশেন্ট আছে, তুই একটা পেশেন্টের উপরে যদি সবসময় থাকিস তার পেশেন্টগুলো কোথায় যাবে? বলছে শুন চৈতি, আরও পেশেন্ট আছে তো, আরও ডাক্তার আছে, ওরা সামলে নেবে, আর যখন আমি এটা অপারেশন করেছি তো আমাকেই দায়িত্ব, অ্যাজ এ ডাক্তার এটা তুই খুব ভালো বুঝিস। হ্যাঁ চৈতি চুপ করে আছে। তখন বলছে যে আচ্ছা, শতরূপা বলছে আচ্ছা ঝিল বলেছিল না যে এই বাড়ি থেকে চলে যাবে, তো কখন যাবে ও? তখন সাক্ষ্য বলছে কখন যাবে মানে ও তো যেতেই চায়, ও তো সুস্থ, ওর মাও তো চাইছিল না যে অপারেশনটা হোক, তারপরেও তো আমি অপারেশন করলাম ঝিলকে বাঁচাবার জন্যে, তো অমনি কেন বলছো ও চলে যাবে? বলছে না খালি, তখন আবার বলছে না গেলে তো হবে না, সাক্ষ্যর মা বলছে ওর নিয়মগুলো সব করতে হবে, ওকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। সাক্ষ্য বলছে এইসব কথা এখন তোমরা কেউ কিছু বলো না। তারপর বললো আমি খেতে এসেছিলাম। চৈতি তুই খাবি কি? না খাবো না। বলছে হ্যাঁ খাবার রেডি আছে। সে কি তুমি কেন খাবে না? তুমিও খাও চৈতি। তারপরে বলছে যে হ্যাঁ সাক্ষ্যর ঠাকুমা বলছে হ্যাঁ তাড়াতাড়ি ডিভোর্সগুলো করে নে, একটা ডাক্তার মেয়ে দেখে বিয়ে কর। তখন শতরূপা বলছে ও মা ডাক্তার মেয়ে তো সামনেই আছে। বলছে হ্যাঁ তো, আর চৈতির সঙ্গে একদম লক্ষ্মী নারায়ণের জুটি মনে হয়,
তুই ওকে বিয়ে কর। সাক্ষ্য চুপ করে আছে। আর লক্ষ্মী তো মনে, আর চৈতি তো মনে মনে খুব খুশি। তবে চৈতির এটা বোঝা উচিত যে ঠাম্মি আর ওর মাদেরকে উসকে কিছু হবে না, তুমি সাক্ষর মনে কোনো দিনই জায়গা করতে পারবে না। আর স্বাক্ষর এটা এইখানে পরিষ্কার বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কে জানে, এলজির সিরিয়াল তো, এখেও মনে হচ্ছে ঝনকের মতনই হবে। এইখানেও হয়তো সাক্ষ্য মুখ বুজে থাকবে, গিরগিটির মতন রং বদলাবে। দেখা যাক কি হয়। সে সে তো আমরা আগে দেখতে পাবো, কিন্তু এটা যেমন না করে, ঝনকে যেমন অনিরুদ্ধকে ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছিল সেটা যেমন না করে। আমরা দেখতে যাই সাক্ষ্য যেমন শক্তভাবে ঝিলের কাছেই পাশেই দাঁড়িয়ে থাকে আর ঝিলকে কোনো মতে না ছাড়ে, কোনো মতে ডিভোর্সের কথা না বলে। কিন্তু এরা তো একদম নাছাড়বান্দা, এরা তো সব লেগেই আছে ঝিলকে কখন এদের সরাবে। সে যাই হোক, তারপর সাক্ষ্য রেগে মেগে উপরে উঠে চলে গেল। নিয়ে দেখা যাচ্ছে সাক্ষ্য আছে ঝিলের কেবিনে, এদিকে মিলি আর ওই সাক্ষ্যর এই ঝিলের মা বসে আছে। তো নার্স বলছে, স্যার প্রেশারটা কিন্তু খুব ফল করছে, আপ ডাউন হচ্ছে প্রেশারটা, খুব চিন্তায়। তখন বলছে হ্যাঁ। নিয়ে তারপর বলছে, ঝিল কেমন আছো? ঝিল তখন চুপ করে আছে, মানে খুব আস্তে করে কথা বলছে যে মা। বলছে হ্যাঁ তোমার মা এইখানেই আছে। বলছে বাড়ি যাব। বলছে আচ্ছা ঠিক আছে। তা করতে চৈতি এলো। চৈতি বলছে যে ওই যে কত নম্বর কেবিনে যে পেশেন্ট আছে ওকে তো তুই মনিটর করছিলি, ওরা পেশেন্ট পার্টি তোর সাথে কথা বলতে চাইছে। তখন বলছে যে কেন, ওই পেশেন্টটা এখন ঠিক আছে, ওদের আমার সঙ্গে কথা বলবার কি আছে? না সেটা তো আমি জানি না, ওরা কিছু কেন, তুই একটা পেশেন্টের উপরেই সব ধ্যান দিবি, আর পেশেন্টগুলো কি তোর পেশেন্ট নয়? ওদের প্রতি করাটাও তো কর্তব্য। বলছে না, যে কেউ আমার সঙ্গে যখন খুশি দেখা করতে পারে না, আর এটা কোনো নিয়ম নেই এটা। আর যখন পেশেন্ট ঠিক আছে, কালকেও রিলিজ হয়ে যাবে, যখন ছাড়া পাবে তখন আমি কথা বলে নেব, এখন আমাকে যেতে হবে না। আমি বলছে সে কি, তুই 2 মিনিটের জন্য যে দেখা করতে পারিস না? বলছে না আমি পারি না, আমি 1 মিনিট। তখন বলছে যে ও ঝিলের কন্ডিশন খুব খারাপ আছে, আমি ওকে ছেড়ে যেতে পারি না। তখন নার্সটাও এসে বললো যে হ্যাঁ ম্যাম, ঝিলের ওনার প্রেশার ফল করছে। তো জয়তি বলছে যে তোমাকে আমি জিজ্ঞেস করেছি, তুমি এত কথা বলছো? তখন নার্সটা বলছে সরি। তখন সাক্ষ্য বললো যে তুই এমনি করে কথা বলতে পারিস না সিস্টারের সাথে। বলছে ঠিক। তারপর বলছে যা, বলছে তুই হঠাৎ চলে এলি কেন আমাকে ডাকতে? এই কাজটার জন্য তো অন্য কেউ করতে পারতো, তুই কেন এলি? বলছে না আমাকে ওরা বলছিল সেই জন্যেই আমি এলাম, আমি ভাবলাম আমি ওদেরকে ফেভার করে দিই, তো সেই জন্যেই আমি এসছি। তখন বলছে যে ঠিক আছে আমি যাচ্ছি। চৈতি যাচ্ছে, আর এদিকে মিলি আর ইয়ের মা, ঝিলের মা, ওরা খুব উৎকণ্ঠায় আছে। ওরা ওদের বলছে, ঝিল বলছে মা বাড়ি যাব। বলছে হ্যাঁ মা, তোমাকে আমি নিজের কাছে নিয়ে যাব, বাড়ি নিয়ে যাব। নিয়ে তা করতে দেখা হলো সাক্ষর মা এলো। নিয়ে সাক্ষ্য বলছে মা তুমি? বলছে হ্যাঁ আমিও ঝিলকে দেখতে এসেছি। নিয়ে বলছে ঝিল কেমন আছো? ঝিল বলছে ভালো আছি। বলছে ঠিক আছে, ভালো হয়ে আছো তো? এবারে তো দেখো আমার ছেলে তো তোমাকে সুস্থ করে দিল, এত বড় অপারেশন, এত টাকা পয়সা তো তোমরা খরচা করতে পারতে না। বস্তির লোককে এইগুলো বলো, হ্যাঁ তোমাকে জীবন দিয়েছে আমার ছেলে, তো তোমারও তো কিছু কর্তব্য আছে। তুমি এবারে বাড়ি চলে যাও। আর সব খালি বাড়ি গেলে তো হবে না। ঝিল বলছে হ্যাঁ বড় মামি, আমি বাড়ি চলে যাব মায়ের সাথে। তখন ঝিলের মা বলছে আমি তো চাইছিলাম না অপারেশনটা করাতে। তখন বলছে অপারেশন করিয়ে তো ভালোই হলো, তবেই না তোমার মেয়ে বেঁচে গেল, যদি অপারেশনটা না করাতো তো বাঁচতই না। কিন্তু অপারেশন এরপরে তো তুমি যখন মা, তখন তো এরপরে দায়িত্বটা তোমার, তুমি নিজের মেয়েকে বাড়ি নিয়ে যাবে। তখন বলছে হ্যাঁ আমি বাড়ি নিয়ে যাব। তো ঝিলও বললো যে হ্যাঁ আমি বাড়ি চলে যাবো। বলছে খালি বাড়ি চলে গেলে তো হবে না, তোমার মনে আছে তুমি কি কি বলেছিলে, কাগজ টাগজ? বলছে হ্যাঁ আমি সব মনে আছে, আমি সব করে দেবো। নিয়ে সাক্ষ্য তখন রেগে গেল। বলছে মা ওকে অত কথা বলিও না, ঝিল তুমি বেশি কথা বলো না, তোমার কথা বলা বারণ, তোমার প্রেশার একদম ফল করছে আর তোমার শরীর রক্ত নেই। তখন বলছে যে আমার সামনেই কথাগুলো যখন হচ্ছে তখন তো আমি কথা বলবোই, ঝিল বলছে। আর ঝিলের মা বলছে আমার অত ছটপটে মেয়ে, চঞ্চল মেয়ে, একদম পড়ে আছে, কথা বলছে না, ভালো লাগছে না। তখন বলছে আমার ছেলে এত করলো, এত বড় উপকার করলো তোমাদের, তোমার এত টাকা পয়সা খরচা করে তো তোমরা অপারেশনও করাতে পারতে না।
তো এইসব তখন মিলি বলছে ঝিলের দিদি যে বড় মামি ও তো সাক্ষ্য ডাক্তারবাবু তো ঝিলের স্বামী, বিয়ে হয়েছে বলো, তো উনি তো ওনার দায়িত্বটাই পালন করছেন। তখন সাক্ষ্যর মা বলছে কেন, তোমার স্বামীর কোনো দায়িত্ব ছিল না? তুমি তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে, তাহলে তুমি কি করে সব ফেরত তুমি চলে এলে বাপের বাড়িতে এসে থাকছো? তোমার স্বামীর কোনো দায়িত্ব কর্তব্য নেই? আমার ছেলেটাকে জবরদস্তি বিয়ে দিয়েছে বলেই ওকে সব দায়িত্ব কর্তব্য? বস্তির লোকে ওটা কি বিয়ে নাকি? বস্তির লোক জোর জোর করে বিয়েটা দিয়েছে। তোমাদের আমাদের কোনো মিল আছে নাকি? আমার আমাদের সমাজ নেই? কি বলবে একটা বস্তির মেয়ে ঘরের বউ, মানে এসব কথা সাক্ষ্যকেও বলেছিল ওইখানে বাড়িতে, এইখানেও বলছে। আর সাক্ষ্যর খুব খারাপ লাগছে, কিন্তু সাক্ষ্যর এইখানে বলা উচিত যে এসব কথাগুলো বলতে হলেও বাড়িতে যেয়ে বলো, আর এসব বলো না এখন। কিন্তু এখানে সাক্ষ্য যে চুপ করে আছে না, এটা দর্শকদের পছন্দ নয়। আর চৈতি খুব মনে মনে খুশি হচ্ছে যে ও তো আগুন লাগিয়ে নিয়ে খুব আরাম। হ্যাঁ, তবে সাক্ষ্যর সাথে বিয়ে হবে কি না সেটা এখন পরে দেখা যাবে। আর সাক্ষ্য যদি একে বিয়ে করে তাহলে সিরিয়ালটাই মাটি। তারপরে দেখা গেল সাক্ষ্যর বাবা এসছেন। সাক্ষ্যর বাবা বলছে কেমন আছিস রে মা? বলছে ভালো আছি বড় মামু। বলছে খুব শিগগিরই ভালো হয়ে উঠতে হবে। তখন একটা সেমিনারে গেছিলাম, সেই জন্য তোর অপারেশনের সময় থাকতে পারিনি, তবে দেখ এসে নিয়েই তোর কাছে এসেছি। তখন চৈতি বলছে কেমন হলো আঙ্কেল তো সেমিনার? বলছে সেমিনারের কথা পরে হবে, এখন আমি ঝিলকে দেখতে এসেছি, তো এখন ঝিলের কথাই হোক নিয়ে। তারপরে বলছে যে এখন ভালো আছি, আমি কালকে বাড়ি চলে যাব। বলছে হ্যাঁ নিশ্চয়ই যাবি বাড়ি। তারপর বলছে সাক্ষ্যর মাকে বলছে যে এ বাড়ি যাবে কালকে, আর এরপর তুমি ওকে সুস্থ করে দিবে। তুমি তো মরা মানুষও জ্যান্ত করতে পারে, আর এই মেয়েটা তো ঠিক আছে। বলছে তোমার কি বলছো তুমি? স্থানকাল পাত্র নেই, তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? মানে বলতে চাইলে যে ঝিলকে ওরা বাড়ি নিয়ে যাবে না। আর সাক্ষ্যও তখন রেগে গেল, বলছে মা চুপ করো, এইবারে দেখা যাক যে কি হতে চলেছে। এখন আমি এবারে এ তো হলো সিরিয়ালের কথা, এইবারে আমি দর্শকদের মনের কথাটা বলি। এইখানে প্রত্যেকটা সিরিয়ালে যেটা হয় সেটা যেমন না হয়। এইখানে সাক্ষ্য যেমন কোনো মতেই ঝিলকে না ছাড়ে। সাক্ষ্যর বাড়ির লোকরা হয়তো ঝিলকে অপমান করতেই পারে, কিন্তু সাক্ষ্য যেমন সব, এইবারে লীনা গাঙ্গুলি এই জিনিসটা দেখাতো, এই জিনিসটা কোনো দিন দেখায় না। এইবারে নতুন করে এই সিরিয়ালটাতে এটা দেখাক যে বাড়ির লোক দুনিয়া একদিকে, আর সাক্ষ্য ঝিলের সাথে একদিকে শক্ত হাতে দাঁড়িয়ে আছে। ঝিলকে কোনো অপমান করছে না, কোনো কিছু। হ্যাঁ, ঝিল হয়তো বলতে পারে যে আমি ডিভোর্স নেব, আমি বাড়ি চলে যাব, কিন্তু সাক্ষ্য যেমন ওকে বোঝায় আর নিজের শক্ত হাতে ওকে ধরে রাখে, ওকে কোথাও না যেতে দেয়। এটাই করুক, এটাই দর্শকরা দেখতে চায়। প্রত্যেকবার বিয়ে ভাঙো, 14 বার করে বিয়ে ভাঙো, তারপরে অমনিভাবেই থেকে যাও, আবার একটা ওই চৈতিকে বিয়ে করবে, ঘরে কুটকাচালি। আর এরা কেমন মানে আমি এইটাই বুঝতে পারি না, এরা স্ট্যাটাসটাই এদের কাছে বড় কথা। যখন চৈতি ঘরে এসে নিপা সবারই নিন্দে করতে লাগলো, সাক্ষরা ঝিলের উস্কানি দিতে লাগলো, তখন এরা নাকি শিক্ষিত, এরা বুঝতে পারলো না যে এই মেয়েটা ভালো নয়। ডাক্তার হলেই যে ভালো হতে হবে, চাহে স্ট্যাটাস থাকলেই যে ভালো হতে হবে, তার কোনো মানে নেই। মানুষের মন বলে একটা জিনিস আছে। এই মেয়েটার যে মনটা ভালো নয়, মেনটা যে নোংরা, মানে কালিতে ভরা, সেটা এরা বুঝতে পারলো না। তো যে যদি এই মেয়েকে, ওরা তো বুঝতে ঠিকই পেরেছে যে মেয়ে এত কুটকাচালি করতে পারে, সে সাক্ষ্যকে শান্তিতে থাকতে দেবে? আর সাক্ষ্যর সাথে যদি বিয়ে হয়ে যায় তবেও তো এরা সাক্ষ্যকে, তো সাক্ষ্যর মা যে ছেলে ছেলে করে ন্যাকামিটা করে, তো সাক্ষ্যর মা সাক্ষ্যকে তো সাক্ষ্য পাবে না। এই চৈতির সঙ্গে যদি বিয়ে হয় তো সাক্ষ্যর মা নিজের ছেলেরও অধিকার পাবে না। এই সাক্ষ্যকে সবসময় নিজের কবজাতেই রাখবে, সেটা এই মহিলা বুঝতেই পারছে না। এইখানে আমি আর একটা কথা, এইখানে আমার ঝিলের মায়ের ন্যাকামিটাও একদম ভালো লাগছে না। ঝিলের মা যখন ঝিলের মা ঠিক আছে, তোমরা তখন জবরদস্তিটা বিয়েটা দিয়েছিলে, ঠিক আছে, তাহলে তুমিই বলো শক্ত করে যে না আমরা ঠিক আছে নিয়ে যাচ্ছি ঝিলকে। হ্যাঁ, এইখানে ঝিলের মায়ের ন্যাকামিটাও আমার পছন্দ না, এখানে সাক্ষর মায়ের ন্যাকামিটাও দর্শকরা নিতে পারছে না। আর ঠাম্মি সাক্ষর, সে এত মানে বয়স্কা মহিলা, উনি বুঝতে পারলেন না যে মেয়ে কুটকাচালি করে, একটা ডাক্তার হয়ে এত কুটকাচালি করতে পারে, এত মনে যার কালো, সে মেয়ে তার নাতিকে কি করে সুখী রাখবে?
এটাও তো বোঝা উচিত ছিল। মানে এলজি সিরিয়ালে দেখতে গেলে না কোনো বুদ্ধি বিবেচনা কিচ্ছু নেই, খালি স্ট্যাটাস আর ছোটো লোক। যদিও বস্তি কালচার সবটাতেই আছে, ঝিলরা বস্তির হলেও অনেক ভালো। আমার তো মনে হচ্ছে বস্তি কালচার তো এই সাক্ষ্যদের বাড়িতেই বেশি আছে আর চৈতির মধ্যে বেশি আছে। ঝিলের মায়ের মধ্যে বস্তি কালচারটা নেই, বস্তিতে থাকলেও। আর এইবারে হ্যাঁ, সে যাই হোক, আমরা দেখতে চাই সাক্ষ্য ঝিলের হাত ধরে দাঁড়িয়ে থাকে, পাশে থাকে। আর ঝিলের সাক্ষ্যর বাবা তো আছেই, আর দুনিয়া যাক ভাঁড়ে, কারো কথা না শুনে সাক্ষ্য। তেমনি হলে ঝিলকে নিয়ে আলাদা কোনো বাড়িতে থাকুক, তবেই বুঝতে পারবে সাক্ষ্যর মা, এদের ন্যাকামিটা বেরিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো নেক্সট এপিসোডে ভোলে বাবা পার করেগার সাতকাহন নিয়ে। আর বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না